এবার খিলক্ষেত থেকে গ্রেফতার পলক টুকু ও সৈকত 10 দিনের রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক। শুনানি ঘিরে আদালতে নজিরবিহীন নিরাপত্তা, আসামি পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ গ্রহণ। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 26 জনের নামে ভুক্তভোগীর মামলা। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার গ্রেফতার হলেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বুধবার রাতে ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলককে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে গ্রেফতার হয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। ডিএমপি জানিয়েছে, পল্টন থানায় হওয়া মামলায় এই 3 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাঁরা নিকুঞ্জ এলাকায় আত্মগোপনে ছিলেন। এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় পলক ও সৈকতকে। শিক্ষার্থীদের গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযোগ দায়ের করা হয় সিএমএম আদালতেও। সেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 24 জনকে আসামি করা হয়। এছাড়া এক আইনজীবীকে 6 মাস গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনা, সাবেক আইজিপি ও র্যাব প্রধানকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী। সিয়ামের মৃত্যুর ঘটনায় বাবা বুলবুল কবিরের পক্ষে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করেন। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংগঠিত করার অভিযোগে এ মামলা করা হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে। এটা হলো একটা সিস্টেম ক্রাইম। একই দিন সিএমএম আদালতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় পুলিশের গুলিতে আরেক শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা করেন তার বড় ভাই রাজীব। এখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও আসামি করা হয়েছে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককেও। মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত করতে কাফরুল থানা পুলিশকে নির্দেশ দেন আদালত। নিহতের বড় ভাই রাজীব বাদী হয়ে আজকে ঢাকার সিএমএম আদালতে এই মামলাটি দায়ের করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছেন। এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে 6 মাস গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নিজেই। তারা গাড়িতে তুলেই আমাকে নির্যাতন করে, ইলেকট্রিক শক দেয়, আমার আন্ডারগ্রাউন্ডে একটা জায়গা নিয়ে যায়, পরে ওখানে গিয়েও আমাকে টর্চার করে, সকাল বিকাল নির্যাতন করতো রুটিন ওয়াইজ। 1 সেকেন্ডের জন্য ওখানে কেউ শুইতে পারতো না, পিছনে হাত বাঁধা থাকতো, চোখ বাঁধা থাকতো, খাওয়ার সময় একটু লুজ করে দেওয়া হতো। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। হাই কমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার গভীর ইচ্ছা প্রকাশ করেছে ভারত ও চীন। এদিকে তিস্তার পানির ন্যায্যতা নিশ্চিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টাকে নিজ দেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার ও চীনের রাষ্ট্রদূত। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা জানান তারা। Conveyed our intention to engage with the new government to ensure that our partnership benefits the common people in both our countries. Any discussion regarding Sheikh There was no specific agenda for the discussion. China strictly follow the principle of non-interference
in other countries' internal affairs. এদিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক ও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। এদিন ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বার্ন্ড স্পেনিয়ার বলেন, পলাতক কোনো নেতাকে রাজনৈতিক আশ্রয়ের সিদ্ধান্ত নেবে সদস্য রাষ্ট্রগুলো। এক্ষেত্রে ইইউর কোনো অবস্থান নেই। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমতায় যেই আসুক না কেন সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে তার কোনো প্রভাব পড়বে না। সবাইকেই বলেছি যে এটা একটা সাময়িক পরিস্থিতি, এটা স্টেবিলাইজ করবে, বাংলাদেশের সম্ভাবনা অপার অসীম। আমাদের সাথে তোমাদের যে সম্পর্ক এবং যে ইন্টারাকশন সেটাকে তোমরা বজায় রাখো, তোমরাও বেনিফিটেড হবে, আমাদের জনসাধারণ বেনিফিট। তিস্তা এমনকি এক দেশের জন্য যা পানি প্রয়োজন সেটুকুও নাই, কিন্তু আছে তো 100 কিউসেক পানিও যদি থাকে তাহলে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই শব্দটা ব্যবহার করেছি। এ সময় তিনি আরো বলেন, ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তির নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে কিছু করার নেই, আসলে এটা হলো দুটো মন্ত্রণালয়ের কাজ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের 24 ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। বুধবার বিকেলে স্থানীয় এক রেস্তোরাঁয় মতবিনিময় সভায় সমন্বয়করা এ দাবি জানান। সভায় বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, গোলাম মর্তুজা সেলিম, দেলোয়ার হোসেন শিশির সহ সমন্বয়ক ফয়সল হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হাফিজুর রহমান ও জহিরুল ইসলাম। দাবি না মানলে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সময় টেলিভিশন 7 দিন বন্ধের বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 22 আগস্ট দিন ধার্য করা হয়েছে। বিচারাধীন বিষয় হওয়ায় সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা যাবে না বলেও জানিয়েছেন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সময় টেলিভিশনের তাদের যে আভ্যন্তরীণ শেয়ার হোল্ডারদের মধ্যে যে রেজুলেশন তারা করেছিল মেরিন ইন্ডিয়া রেটকে তারা রিমুভ করার জন্য, এবং তার ফাংশনিং আরেকজন মেরিন ইন্ডিয়া করেছে, সেটা ইলিগাল। ইন দ্য সেন্স হলো এটা কী কারণ ইলিগাল, ওদের আর্টিকেলস অ্যাসোসিয়েশনে বলা আছে গ্রুপ এ গ্রুপ বি। এটা হলো গ্রুপ এ হলো প্রমোটার, যারা প্রমোটার ডাইরেক্টর শেয়ার হোল্ডার্স। গ্রুপ বি হলো যারা সাবসিকুয়েন্ট পারচেজার, যারা পরবর্তীতে যারা কিনেছে। তো সিটি গ্রুপ যেটা, সেটা তাদের বলছে তাদের 45টা অর্গানাইজেশনে ভাঙচুর হবে, এই জন্য তারা এটা বন্ধ করে দিতে চায়, এই জন্য তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। তো আমরা চ্যালেঞ্জ করেছি, জোবাই সাহেব ওনাদের ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার্স, সে এ গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর, সে এ গ্রুপের শেয়ার হোল্ডার, চ্যালেঞ্জ করেছে। প্রথম হলো যে প্রপার নোটিশ দেওয়া হয়নি, দ্বিতীয় হলো যে তাকে ইনফর্ম করছে 3 ঘন্টা আগে, থার্ড হলো যে স্পষ্ট বলা আছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে যে এই কোম্পানির একজন এ গ্রুপ থেকে ম্যানেজিং ডাইরেক্টর, বি গ্রুপ থেকে চেয়ারম্যান থাকবে, আবার যদি চেঞ্জ হয়, যদি মানে আবার এ গ্রুপ থেকে চেয়ারম্যান হলে বি গ্রুপ থেকে ম্যানেজিং ডাইরেক্টর হবে, এই বাই রোটেশন হবে। তো তারা যেটা করছে অ্যামালগেমেট করে ফেলছে, ভায়োলেশন অফ দ্য তাদের আর্টিকেলস মেমোরেন্ডাম। তারা বি গ্রুপ থেকে চেয়ারম্যান ও ম্যানেজার নিয়োগ করছে, সেটা তাদের আর্টিকেল ভায়োলেশন। কোর্ট উভয়পক্ষে শুনে কোর্ট অ্যাডমিশন করেছে। যেহেতু সাবজুডিস ম্যাটার অ্যাডমিশন হয়ে গেছে, ডেট ফিক্স করছে, বিচারাধীন বিষয়, শুধু সময় টিভি চলতে কোনো বাধা নাই, এটা বন্ধ থাকবে। ওনারা যেটা বলেছেন এরকম কোনো অর্ডার এই আদালতে দেয়নি। দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগ যাতে কোনো সহিংসতা না করতে পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে কবর জিয়ারতের পর পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। এবং দুঃশাসন
সৃষ্টি করেছিল তারই ফলশ্রুতি হচ্ছে পরে জাফরপাড়া কালী মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আয়োজিত সম্প্রীতি সমাবেশে যোগ দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল দেশ পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানান। এর আগে সকালে নীলফামারী সৈয়দপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগ যাতে কোনো সহিংসতা করতে না পারে সেজন্য সর্বশক্তি দিয়ে সবাইকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সময় চায় সে সময় দিতে রাজি জামায়াতে ইসলামী। একথা বলেছেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার সন্ধ্যায় খুলনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মিয়া গোলাম। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে সবাইকে তিনি আহ্বানও জানান। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। এতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মহানগর পুলিশ কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটা সুষ্ঠু জাতীয় নির্বাচন হওয়া পর্যন্ত দেশটাকে স্থিতিশীল করে একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইলেকশন, নিউট্রাল ইলেকশনের জন্য পরিবেশ তৈরি করার পর্যন্ত সময় তারা চেয়েছেন। আমরা এবং বিএনপি সহ সকল দল সে সময় আমরা দিতে প্রস্তুত। আশা করি দেশ জাতি গঠনে নতুন কোনো অরাজকতা, নতুন কোনো অস্থিরতা তৈরি না হোক, নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব পালনের সহায়তার দৃষ্টিতে সাংবাদিকতার পেশাকে দেশের জন্য সেভাবেই আমরা অব্যাহত রাখব। দেশের ব্যাংক খাতের দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংককেই দায়ী বলে মনে করেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার প্রথম দিন কার্যালয়ে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অর্থ পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। দেশে সার্বিক মূল্যস্ফীতি 12% ছুঁই। খাদ্যের মূল্যস্ফীতি 14.10%, যা গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ। ঠিক এরকম সময়ে বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নরের দায়িত্ব পেলেন বিশিষ্ট গবেষক ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা স্বাগত জানান তাকে। পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেন নতুন গভর্নর। বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংক খাতকে দুর্নীতিমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনা। ব্যাংকিং খাতের এই দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও কিছুটা দায়ী। এই দায়বদ্ধতাকেই আমি মনে করি যে আমাদের সেন্ট্রাল পিলার হিসেবে নিতে হবে, যে গুড গভর্নেন্স উইদিন দ্য ব্যাংক, যাতে যে কোনো অডিট ইন্সপেকশন যেটাই রেজাল্ট আসুক না কেন সেটা আপনাদেরকে দেওয়া হবে না, কিন্তু সেটার ভিত্তিতে অ্যাকশনে চলে যেতে হবে। কালো টাকা উদ্ধারে নোট বাতিলের পরিকল্পনা আপাতত নেই, তবে সরকারের সঙ্গে আলোচনা করে অর্থ পাচারের পথ বন্ধ করা হবে বলেও এ সময় জানান তিনি। যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে। এর আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন নতুন গভর্নর। এ সময় অর্থের অপচয় রোধ ও ব্যয় সাশ্রয়ে মনোযোগী হওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। যারা বিদেশ থেকে তারা ইনফ্লেশন রেটটা দেখে, তাই না, অনেক ব্যাপার প্রজেক্ট করে তারা কি করবে, কত মাস মূল্যস্ফীতি হবে, কত তাদের রিটার্ন হবে, নেট রিটার্ন। অতএব ব্যবসা বাণিজ্যের ব্যাপারে শুধু আন্তর্জাতিক দেশের ব্যবসা বাণিজ্য আর আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, অতএব এটা আমাদের একটা ফার্স্ট একটা খুব জরুরি পদক্ষেপ আমরা নিচ্ছি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, বৈদেশিক মুদ্রা রিজার্ভের সংকট রাতারাতি যাবে না। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি কর্মীদের পুনরায় ভিসা দেয়া শুরু করেছে সৌদি দূতাবাস। বুধবার সকালে মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। Today we resume issuing the visa. We are issuing regularly more than 5,000 working visa every day, and also we have the authentications progress also coming back.
Also, Tashir Center will come back also to work, inshallah, next Sunday. নানা সংকটে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে ঝিনাইদহ শিশু হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার জন্য নেই কোনো ল্যাব, সরবরাহ কম, ওষুধেরও তীব্র জনবল সংকট তৃতীয় চতুর্থ শ্রেণীর পদগুলোতে। এতে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্মরতদেরও। শিগগিরই সংকট নিরসনের আশ্বাস কর্তৃপক্ষের। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য, সজিবুল ইসলামের ছবিতে রিপোর্ট। 2005 সালের 7 মে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকায় 25 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপর হাসপাতালটি নির্মাণ করা হলেও চালু হয়নি নানা কারণে। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে 2021 সালের 9 জানুয়ারি সীমিত পরিসরে চালু করা হয় হাসপাতালটি। রোগী ও স্বজনরা জানান, দীর্ঘদিন পর চালু হলেও নানা সংকট রয়েছে হাসপাতালটিতে। তৃতীয় শ্রেণীর কয়েকজন কর্মরত থাকলেও চতুর্থ শ্রেণীর কর্মচারী নেই একজনও। সংকট রয়েছে ওষুধ সরবরাহের। পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো ল্যাব না থাকায় বাড়তি টাকা খরচ করে বাইরে থেকে পরীক্ষা করতে হচ্ছে রোগীদের। শীঘ্রই হাসপাতালের সব সেবা চালুর দাবি তাদের। বেডের সমস্যা আছে, এখানে 25 শয্যা বিশিষ্ট হসপিটাল তো যারা আসে বাইরের থেকে অনেক লোক আসে এখানে, যদি এটা আরো অনেক ভালো হতো যে ফুলটা আরো চালু হতো। সরকারের কাছে আশাবাদী যে আমাদের শিশু হাসপাতালটা স্বয়ংসম্পূর্ণ হোক। 25 শয্যার হাসপাতালে সব সময় ভর্তি থাকে 50 জন রোগীর বেশি। এই কারণে হিমশিম খেতে হচ্ছে কর্মরতদের। সরকারি যে একটা পোস্টেড অফিসিয়াল সেক্টর থাকবে এগুলো নাই। সরকারিভাবে সাপ্লাই যে ওষুধগুলো আসে এই ওষুধগুলো পর্যাপ্ত না। সংকটগুলো যদি নিরসন করা যেত, আমরা আশা করি যে আমরা এই ভবিষ্যতে আমরা আরো ভালো সেবা দিতে পারবো। কর্তৃপক্ষ বলছে, সরকারি বরাদ্দ কম থাকার কারণে স্থানীয় সহযোগিতায় চলছিল অন্যান্য কাজ। দেশের রাজনৈতিক অস্থিরতায় তাও এখন বন্ধ। আর শীঘ্রই সংকট নিরসনের আশ্বাস স্বাস্থ্য বিভাগের। রোগীর চাপে আমাদের সরকারিভাবে যে বরাদ্দ আসে সেই বরাদ্দ দিয়ে আমরা ঠিকভাবে চালাতে পারছি না বা আমাদের চালানো সম্ভব হচ্ছে না। সার্বিকভাবে চেষ্টা করছি ভালোভাবে চালানোর জন্য। পাশাপাশি এখানে ল্যাব চালানোর জন্য আমি একাধিকবার চিঠি দিয়েছি, কিন্তু সেভাবে এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। ল্যাবটা চালু হলে আমাদের শিশুরা আরও ভালো সেবা পাবে। আর এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যদি আউটসোর্সিংয়ের প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়, তাহলে হাসপাতালটা আরও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং অন্যান্য সেবা। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে ঝিনাইদহ শিশু হাসপাতালে দৈনিক 2 বিভাগ মিলিয়ে প্রায় 400 রোগী চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, ঝিনাইদহ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসেনকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। মন্ত্রিসভার সদস্য নিয়োগে সংবিধান লঙ্ঘনের দায়ে স্থানীয় সময় বুধবার তাকে অপসারণ করেন দেশটির সাংবিধানিক আদালত। সম্প্রতি শ্রেথার বিরুদ্ধে অভিযোগ ওঠে তার কর্মকাণ্ড সংবিধানের নৈতিক আচরণের সঙ্গে সম্পর্কিত বিধি বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই অভিযোগের সূত্র ধরেই সাংবিধানিক আদালত তাকে অপসারণের সিদ্ধান্ত নিলেন। তবে যে মন্ত্রিসভার সদস্য নিয়োগে সংবিধান লঙ্ঘনের অভিযোগ, সে বিষয়ে বিস্তারিত জানাননি আদালত। শুধু জানান, প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসেন একজন জেল খাটা আইনজীবীকে সরকারের দায়িত্বে নিয়োগ করে নৈতিকতা ভঙ্গ করেছেন। আদালতের 9 বিচারকের মধ্যে 5 জন থাভিসেনকে সরিয়ে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। তার বিরুদ্ধে মামলা রুজু করেন পূর্ববর্তী জান্তা সরকার ঘেঁষা সাবেক সেনেটরদের একটি গ্রুপ। শত বছর পরও তুরস্কের অটোমান শাসনামল ঘিরে আগ্রহের শেষ নেই পর্যটকদের। সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা তোপকাপি প্যালেস জাদুঘরে সংরক্ষিত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ও জুতা সহ অসংখ্য ঐতিহাসিক নিদর্শন দেখতে প্রতিদিনই লাখো পর্যটকের ঢল নামে ইস্তাম্বুলে। মুসলিম শাসকদের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী হতে পেরে রীতিমতো বিস্মিত তারা। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। তুরস্কে অটোমান শাসনামলের ঐশ্বর্যের প্রতীক তোপকাপি প্রাসাদ ও জাদুঘর দেখতে প্রতিদিন হাজারো পর্যটকের ঢল নামে ইস্তাম্বুলে। 1500 শতাব্দীতে সুলতান দ্বিতীয় মেহমেদ নির্মিত প্যালেসটি 400 বছর ব্যবহার করেন সাম্রাজ্যের 30 প্রভাবশালী সুলতান। প্রশাসনিক কেন্দ্র ও বাসভবন হিসেবে ব্যবহৃত প্যালেসটির দৃষ্টিনন্দন কারুকাজ এখনও অটোমান শাসকদের রুচিশীলতার পরিচয় জানান দিচ্ছে। একটি বিশেষ কক্ষে সংরক্ষিত আছে তৎকালীন সুলতানদের ব্যবহৃত বিভিন্ন রকমের ঘড়ি, রয়েছে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত তলোয়ার, আগ্নেয়াস্ত্র ও বর্মের সংগ্রহশালা।
পর্যটকদের সেই যুগের স্বাদ দিতে এখনো তোপকাপি প্যালেসে দেখা যায় বিশেষ প্যারেড, যেখানে অটোমান সেনাবাহিনীর বিশেষ সাজসজ্জায় সজ্জিত হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে জানান দেয় সোনালী যুগের শাসকদের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা। তোপকাপি প্রাসাদের জাদুঘরেই রাখা আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ, জুতা, দাড়ি সহ বিভিন্ন জিনিসপত্র। রয়েছে নবীজি কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 খলিফার ব্যবহৃত কাপড় ও বিভিন্ন জিনিসপত্র। হেরেম সহ তোপকাপি প্রাসাদেই একসঙ্গে বসবাস করতে পারত 4000 মানুষ। 30 জন অটোমান শাসকদের নানা নিদর্শন ছাড়াও তোপকাপি প্যালেস থেকেই উপভোগ করা যায় বসফরাসের মনোমুগ্ধকর সৌন্দর্য। তোপকাপি প্যালেসকে অটোমান শাসনামলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা বললেও ভুল হবে না। প্রশাসনিক কেন্দ্রের পাশাপাশি এটিই ছিল সুলতানদের বাসভবন ও হেরেম। সেই সাথে এটি বর্তমানে বিশ্বের মুসলিমদের জন্য অন্যতম সমৃদ্ধ একটি জাদুঘর। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ইস্তাম্বুল। বছরের পর বছর গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের তৈরি নিয়মের গ্যারাকলে দেশের ক্রিকেটকে গভীর সংকটে ফেলে দিয়েছেন নাজমুল হাসান পাপন সহ বর্তমান বিসিবির পরিচালনা পর্ষদ। সহসভাপতি পদ থাকলেও গেল 2 দফায় সেখানে কাউকেই নিয়োগ দেননি পাপন। চারদিকে তার পদত্যাগের দাবি উঠলেও এ বিষয়ে এখনও নিশ্চুপ তিনি। তবে পাপন স্বেচ্ছায় পদত্যাগ না করলেও কিভাবে হারাতে পারেন তার পদ গঠনতন্ত্র অনুসারে, তাই জানাচ্ছেন মাহবুব রিমন। শেখ হাসিনার পদত্যাগের পর আত্মগোপনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আত্মগোপনে বেশিরভাগ বোর্ড পরিচালক। কোরাম সংকটে বিসিবি প্রশ্ন, তবে এমন সংকটের দায় কার? নিয়ম বলছে নিজেদের মতন করে তৈরি করা গঠনতন্ত্রে ফেসে যাচ্ছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। সংশোধিত গঠনতন্ত্রের 13.2 ক ধারা অনুযায়ী 25 সদস্যের পরিচালনা পর্ষদে 2 জন সহসভাপতি থাকতেই হবে। গঠনতন্ত্রের 14.2 বিধি অনুযায়ী বিসিবি সভাপতির অনুপস্থিতিতে একজন সহসভাপতি সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু নিজের সবশেষ 2 মেয়াদে সেই নিয়মের তোয়াক্কাই করেননি নাজমুল হাসান পাপন। এ নিয়ে সবশেষ এজিএমে তাকে প্রশ্ন করা হলে এড়িয়ে গেছেন সুকৌশলে। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ 2025 সালের 6 অক্টোবর পর্যন্ত। কিন্তু বাস্তবতা বলছে পাপন সহ অধিকাংশ বোর্ড পরিচালকের আর ফেরার সুযোগ নেই। তাহলে তার বিদায় প্রক্রিয়া কেমন হবে? কারণ জোর করলে যে নেমে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। পাপন যদি নিজে পদত্যাগ নাও করেন, তবে বিসিবির গঠনতন্ত্রের 13.3 আর 15.2 ধারায় স্পষ্ট উল্লেখ আছে কিভাবে তিনি পদের অযোগ্য হবেন। সেখানে মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, শারীরিক অসুস্থতা কিংবা কোনো কারণ ছাড়াই পরপর 3টে বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকার কথা বলা হয়েছে। পরিচালনা পরিষদের 2/3 একই ধারায় শূন্য হলে বিসিবি এমনিতেই ভেঙে যাবে। এছাড়াও যদি বর্তমান অবস্থা ব্যাখ্যা করে আইসিসির কাছে কমিটি ভেঙে দিতে লিখিত আবেদন করেন বিসিবির সিইও, তবে তা আমলে নিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে সেক্ষেত্রে প্রতিশ্রুতি দিতে হবে নির্বাচনের। সংকট উত্তরণে ইতোমধ্যে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ঢাকায় থাকা বিসিবির একাধিক পরিচালক, ছিলেন প্রধান নির্বাহীও। উনি আশ্বাস দিয়েছেন স্যারের সাথে কথা বলে উনি আমাদেরকে জানাবেন, যেহেতু আমাদের হাতে একদম সময় নেই। গঠনতন্ত্রে কি আছে না আছে এইসবগুলো নিয়ে আলাপ হয়েছে এবং উনি ওনাকে আপনার এইগুলা জাস্ট ভালো দেখে হয়তো পরে এটা নিয়ে আমাদের সাথে বসবে। এর আগেও 2 বার এমন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2007 সালে সে সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেয়া হয়েছিল অ্যাডহক কমিটি, আর 2013 সালের দায়িত্ব পড়তেছিল অন্তর্বর্তীকালীন কমিটির ওপর। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার দীর্ঘ সময় ঘাম ঝরান ক্রিকেটাররা। কানাডায় গ্লোবাল টি-20 লিগ শেষে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এদিন অনুশীলন করেছেন সাবেক এই অধিনায়ক। বেশ কিছুটা সময় কথা বলেন লিটন দাসের সঙ্গে। গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনের প্রথম দিনটা ক্রিকেটারদের বেশ চনমনে দেখা যায়। লাহোরে আরও 2 দিন অবস্থান করবে বাংলাদেশ দল। আগামী 17 আগস্ট লাহোর থেকে ইসলামাবাদে যাবে নাজমুল শান্তর দল। এরপর 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সবশেষ 2020 সালে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছিল টাইগাররা। সেবার ইনিংস ব্যবধানে হেরেছিল মুমিনুল হকের দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বোর্ডের গাফিলতি নয়, মূলত আইসিসির ট্যাক্স ও ফিনান্সিয়াল কমপ্লায়েন্সের কারণেই 9 মাস পেরিয়ে গেল এখনও
2023 বিশ্বকাপের প্রাইজ মানির অর্থ বুঝে পাননি ক্রিকেটাররা, এমন দাবি করে গণমাধ্যমে একটি মেইল করেছে বিসিবি। তাদের প্রত্যাশা আগামী সপ্তাহের মধ্যেই ক্রিকেটারদের অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রাপ্য অর্থ। রাজনৈতিক পালাবদলে উত্তাল প্রাঙ্গণ, আলাদা করে বললে ক্রিকেট পাড়াও। সিন্ডিকেট আর গেল 1.5 দশকে বিসিবি কর্তাদের নানা অন্যায় অনিয়ম নিয়ে মুখ খুলছেন অনেকেই। এই যেমন কদিন আগে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল অভিযোগ তুলেছিলেন 2023 ওয়ানডে বিশ্বকাপে ক্রিকেটারদের প্রাইজ মানির অর্থ নাকি ইচ্ছাকৃতভাবেই এখনো বুঝিয়ে দেয়নি বিসিবি। এজন্য তারা আঙুল তুলেছিলেন ক্রিক অপস ও প্রধান নির্বাহীর দিকে। নিয়ম অনুসারে বিশ্বকাপ শেষ হওয়ার 50 দিনের মধ্যেই ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করা হয়। তবে ভারতের মাটিতে বিশ্বকাপ শেষ হয়েছে মাস 9 পেরিয়েছে, তবুও এখনো কেন তা বুঝে পেলেন না ক্রিকেটাররা। নিজেদের অবস্থান ব্যাখ্যা করে গণমাধ্যমে এ নিয়ে একটি মেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রাইজ মানির অর্থ ক্রিকেটারদের অ্যাকাউন্টে না পৌঁছানোর ব্যাপারে একমত বিসিবিও, তবে তাদের দাবি এজন্য বোর্ডের কোনো গাফিলতি নেই। বিসিবির ভাষ্যমতে আইসিসি এখনও নাকি সেই অর্থ পাঠায়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা একটি প্রক্রিয়ার মাধ্যমে এই অর্থ পাঠায়। টুর্নামেন্টের ভাউচার ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে আইসিসিতে, তবে ট্যাক্স ও সংশ্লিষ্ট জটিলতার কারণেই নাকি টাকা পেতে দেরি হচ্ছে। তবে বাংলাদেশ না পেলেও শ্রীলঙ্কা ইতোমধ্যে তাদের প্রাইজ মানির অর্থ বুঝে পেয়েছে। তার ব্যাখ্যায় বিসিবি বলছে, ট্যাক্স ডিডাকশন ও ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্সের কারণেই বিভিন্ন দেশ আগে বা পরে সেই অর্থ পেয়ে থাকে। বোর্ডের মতে দ্রুততম সময়ের মধ্যে অর্থ প্রাপ্তির জন্য তারা দায়িত্ব দিয়েছে ভারতের বিখ্যাত আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্ম ডেলয়েট হাস্কিন্স অ্যান্ড সেলস এলএলপি-কে। আগামী সপ্তাহের মধ্যেই হয়তো বিসিবির হাতে চলে আসবে ক্রিকেটারদের অর্থ। 2023 বিশ্বকাপে মূল পর্বে অংশগ্রহণের জন্য $1 লাখ প্রাইজ মানি পেয়েছে বাংলাদেশ। কোনো ম্যাচ না জিতলেও ওই একই পরিমাণে অর্থ নিশ্চিত ছিল সাকিব শান্তদের। তবে আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে দুটো ম্যাচ জেতায় $40,000 করে আরও $80,000 প্রাপ্তি নিশ্চিত হয় টাইগারদের, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 কোটি টাকার মতো। মাহবুব রিমন, সময় সংবাদ। এবার অন্তত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। নেপালে যাওয়ার আগে সবশেষ সংবাদ সম্মেলনে এমন আশার বাণী শুনিয়েছেন দলের হেড কোচ ও ফুটবলাররা। আগামী রোববার থেকে নেপালে শুরু হবে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের এই আসরকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে লাল সবুজ। তবে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে কখনো শিরোপার বুক দেখেনি বাংলাদেশ। সবশেষ আসরে ফাইনাল খেললেও নিজেদের ভুলে হয়নি প্রত্যাশা পূরণ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবার খিলক্ষেত থেকে গ্রেফতার পলক টুকু সৈকত, 10 দিনের রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক। শুনানি ঘিরে আদালতে নজিরবিহীন নিরাপত্তা, আসামি পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। এই ছিল ভোরের সময়ে, এরপর দেখবেন সকালের সময়। সঙ্গে থাকুন।